আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে সেটি আদৌ উইথড্র করা হবে কিনা তা নিয়ে একটি অনিশ্চয়তা রয়েছে। তার মধ্য দিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন আগে মন্তব্য করলেন যে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে, আওয়ামী লীগ আর ফিরবে না। সেই জায়গা থেকে আপনার মন্তব্য, আপনি কি মনে করেন এই অবস্থা থেকে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাদেরকে। আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে আমি নিজেও গত দিনের বক্তৃতাটা শুনে আমি নিজে একটা আশ্চর্য হয়ে গেছি। এ কারণেই যারা বিজয় লাভ করে, যে কোনো কিছু বিজয় লাভ করে, বিজয়ীরা সাধারণত তার দৃষ্টিভঙ্গির প্রসার হয়। আমরা আশা করেছিলাম ইউনূস সরকারের কাছে, যেমন 69 সালে 10 বছরে আইয়ুব খান পরাস্ত হওয়ার পরে আন্দোলনে পরাস্ত হলো এবং নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে পরাস্ত করে তাকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বর্তমানে ক্ষমতাসীন সরকার এবং যারা আছেন বিরোধী দলে, এরা কিন্তু আন্দোলনে আমরা সবাই মিলে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারলেও কিন্তু নির্বাচনের মধ্যে পরাস্ত করতে পারেনি। ফলে এই যে কথাটা বললেন উনি, যে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে, এটা সম্পূর্ণ একটা, কি বলবো আমি, ডেমাগোগি করলেন। এবং এটা এটা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে রাজনীতিতে। একটা তো প্রতিহিংসার তো বিষয় আছেই, তারপরও আপনি ভোটে ফেস করার সাহসই করলেন না। যেহেতু সাহস করলেন না, সেই কারণে আওয়ামী লীগের দাপন সম্পন্ন হয়েছে, এটা বলার কোনো সুযোগ আপনার নেই। যদি ভোট ফেস করে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারতেন মুসলিম লীগের মতো, তাহলে বলতে পারেন যে আওয়ামী লীগের দাপন সম্পন্ন হয়েছে। আমি আশা করব বর্তমান সরকার 2/3 মেজরিটি ক্ষমতায় এসছে, আমি রাজনীতিটাকে সহনশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। প্রতিহিংসা দিয়ে কিন্তু ক্ষমতা ভোগ করা যায়, ক্ষমতাকে চিরস্থায়ী করা যায় না, পাকাপোক্ত করা যায় না, কাউকে নিশ্চিহ্ন করা যায় না। ফলে যে প্রতিহিংসার রাজনীতি বর্তমান সরকার নিচ্ছে, এটা দেশ জাতির জন্য অশনি সংকেত। আমি দ্রুত বর্তমানে এই বিএনপি দলটিকে আমি প্রতিহিংসার থেকে দূরে এসে একটা সহনশীল রাজনীতি, এবং এই যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যারা খুন খারাপি করছে, যারা দুর্নীতি করছে, টাকা পাচার করে, এদের বিচার হোক, অবশ্যই চাই আমরা। কিন্তু পাশাপাশি সেই সেই যেটা শক্তি, সেই শক্তির রাজনীতির অধিকারটা, যারা রাজনীতি করতে চায় তার অধিকারটা অক্ষুণ্ণ থাকুক। না হলে বাংলাদেশে এই প্রতিহিংসার রাজনীতি, পালাবদলের রাজনীতিটা, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু এটা সম্পন্ন হবে না। আমাদের মূল দুর্ভাগ্য হচ্ছে যে আমরা কখনোই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ক্ষমতা পরিবর্তনের ধারাটাকে আমরা শক্তিশালী করি নাই। আমরা দেখেছি দেশ স্বাধীনের পর থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, এরপর অবৈধ ক্ষমতা দখল, এবং আবার উচ্ছেদ, হত্যা, আবার অবৈধ ক্ষমতা দখল, এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক রাজনীতি ক্ষতিগ্রস্ত করেছে, এটা আমি মনে করি। কিন্তু সরকার যদি মনে করে আমরাই শেষ, আমরাই চূড়ান্ত, আমরা যাহা বলবো তাহাই শেষ, তাহলে এটা একটা ফ্যাসিস্টিক মনোভাবের বহিঃপ্রকাশ। এমনিতে সরকার বিগত 4 মাস হয়েছে ক্ষমতায় এসছে, আওয়ামী লীগের যে পুরনো পথ দেখানো পথ, সেই পথেই হাঁটছে সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আপনি টিআর বলেন, কাবিখা বলেন, চাঁদাবাজি বলেন, এই সামগ্রিক বিষয় মিলে এগুলি করতেছে। আমরা তারপরেও তো আমরা আমরা তো অবাক হয়ে গেলাম। আমি তো কি বলবো নিয়ে, এই যে গতকালকে আমরা দেখলাম সংসদ ভবনে একটা দেশের যত বড় ক্ষমতা হোক না, তার 250 বছর স্বাধীনতা উপলক্ষে একটা উদ্দাম নৃত্য দেখলাম সংসদ ভবনের সামনে। কি জন্য, কেন, কি কারণে? এটা আমেরিকার কাছে কি এত ক্ষমতা, যে ক্ষমতার কারণে আমেরিকা যা বলবে তাই শুনতে হবে? আমি তো কোনো কারণ খুঁজে পাই না। আজকে মধ্যপ্রাচ্যে একের পর এক জঘন্য হত্যাকাণ্ড আমেরিকা সমর্থনে ইসরায়েল চালিয়ে যাচ্ছে। শিশুর থেকে শুরু করে আমেরিকা নিজেও ইরানে হত্যা করলো। সেই আমেরিকার এরকম খোলা উদ্যম নৃত্য, তার পাস করতে হবে, তার দেশের প্রতিষ্ঠা বার্ষিকী 250 বছর পূর্তি করতে হবে আমাদের সংসদ ভবনে। কেন? এটা জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা, বাংলাদেশের জনগণকে হেয় করা। যে আমেরিকা, হ্যাঁ আমেরিকার সঙ্গে বন্ধুত্ব আমাদের থাকবে, থাকুক, অসুবিধা নেই, কিন্তু যে দেশটা 71 সালে গণহত্যার জন্য দায়ী, যুক্ত, সেই দেশটা এখানে লভ্যজম্প করছে, কুদ্দম করছে সংসদের সামনে, এর লজ্জা রাখি কোথায়? আজকে আমি সেই কারণে আমি সরকারকে আবারও বলবো, সরকার এখনো মনে হচ্ছে আমার কাছে সরকার, কেউ যে বলে না সেন্সে, সরকার নাই। সরকার ক্ষমতার পিঠে সওয়ার হয়েছে। এই ক্ষমতার পিঠে সওয়ার হলে জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হয়, এবং এবং এর পরিণতি সরকারকে ভোগ করতে হয়, যেটা দেশ জাতির মঙ্গল হয় না। এবং যার কারণে বাংলাদেশ সরকার মনে করতেছে যে আমেরিকাকে সন্তুষ্ট রাখতে পারলেই আমাদের ক্ষমতাটা চিরস্থায়ীভাবে পাকাপোক্ত হবে। আমি আজকে বাংলাদেশ সরকারকে, বর্তমান সরকারকে দেখা দিতে চাই, মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সবাই মনে করছিল যে আমেরিকাকে সন্তুষ্ট রাখতে পারলেই তাদের কেল্লা ফতে, কিন্তু দেখা গেছে যে না, ওখানটাও কিন্তু শক্তি, অ্যান্টি আমেরিকান শক্তি এত প্রবল ডেভেলপ করছে, যার কারণে তাদের সেই আশায় গুড়েবালি হয়ে গেছে। ফলে বাংলাদেশে যে সরকার মনে করতেছে যে আমেরিকাকে তুষ্ট করতে পারলে, যা বলবে তাই শুনলেই আমরা আমরা
সবকুল পার 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 হয়ে যাব। আমার ধারণা এই জায়গাটায় ওনারা ভুল করছে, এবং সেই ভুল যদি শুধরাতে না পারে দেশ জাতি আরো ক্ষতির সম্মুখীন হবে, ক্ষতিতে পড়বে। আমি আবার সরকারকে আহ্বান করবো, আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসেন। আমাদের দেশটা কোনো শক্তির কাছে, বিদেশি কোনো শক্তির কাছে, দিল্লি না ঢাকা এটা এখন ফাঁকা। এখন কি মার্কিন যুক্তরাষ্ট্র না পাকিস্তান, এগুলি তো লোকজন বলছে। ফলে এইসব কোথাও আমরা আমরা দিল্লিও না, আমরা আমরা পাকিস্তানও না, আমরা যুক্তরাষ্ট্রও না, ওয়াশিংটন না। আমরা বাংলাদেশ। অনেক কষ্টের এই দেশটা, পৃথিবীর মানচিত্রে বাঙালিদের একটাই দেশ। সেই দেশটা শির উঁচু করে, মাথা উঁচু করে গোটা বিশ্বের মান থাক, আমরা এটাই চাই। ফলে কারো প্রতি, বর্তমান সরকারকে বলবো আমি, কারো প্রতি বিশেষ অনুকম্পা নিয়ে অথবা বিশেষ কি বলা যায় যে দৃষ্টিভঙ্গি নিয়ে সখ্যতা প্রেম প্রীতি করতে গেলে এটা ওই গরিবের সুন্দরী বউ ভাবির মতোই হবে। ফলে সরকার এই থেকে বেরিয়ে আসুক, আমি এটাই কামনা করি। আপনি আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসার বিষয় বলছেন যে সরকার ভুল পথে আছে, সাথে ওই বক্তব্য যেটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করলাম, সেখানে তিনি আরেকটা কথা বলেছেন যে সংগঠন হিসেবে বা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থাও করা হচ্ছে, অতি দ্রুত এই বিচার কাজ শুরু হবে। আমি আপনার এই আমি বিষয়ে- আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন 69 সালে সরকার কথাটা ভুল বলছে, হোম মিনিস্টার ভুল, হুম, মানে এক রীতিমতো অধ্যত্ত। 69 সালে মুসলিম লীগ পরাস্ত হওয়ার পর নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে পরাস্ত করে আমরা তার দাফন সম্পন্ন হুম, করেছিলাম। জি, এখানটায় আওয়ামী লীগের ভয়ে ভীত হয়ে আন্দোলনে পরাস্ত করলো, যেহেতু আন্দোলনে অনেক কথা আছে এখানটায়। এখানটায় হুম, হুম, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন প্রথমে, এই যে ব্রিগেডিয়ার সাকর সাহেব কিছু কথা বলছিলেন জি। সেই সময়, যার কারণে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে আন্দোলন নিয়ে কিছু কথা আছে, ষড়যন্ত্রের কিছু কথা আছে, আমরা সেগুলি বলে আন্দোলনকে খাটো করতে চাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো আপনি তো আন্দোলনে যেমন পরাস্ত করছেন, নির্বাচনে পরাস্ত করার সাহস দেখাতে পারলেন না। এই যে সাহসটা দেখাতে পারলেন না, এই জায়গাটাই আওয়ামী লীগের রাজনীতি করার তার ভিত্তি যুক্তি সে খুঁজে পাচ্ছে। যদি সাহস দেখাতে পারতেন, নির্বাচনের মধ্যে তাকে পরাস্ত করতে পারতেন, তাহলে বলতে পারতেন তার দাফন সম্পন্ন হয়েছে। যেহেতু পারেন নাই, ফলে এই কথাটা হচ্ছে আপনার অতি 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 কথন, এটার কোনো মূল্য নেই বাস্তবিক অর্থেই। কিন্তু আমার আরেকটি সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে এই বিষয়ে, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের যে সংগঠন, সেটির বিচার না করে আপনারা যুদ্ধ করেছেন যে দলের নেতৃত্ব, অনেক দলের সমন্বয়ে যুদ্ধ মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, কিন্তু নেতৃত্ব আওয়ামী লীগ ছিল। সেই আওয়ামী লীগের বিচার হবে, হোক তারা যদি সন্ত্রাসী সংগঠন হয়ে থাকে বিচার হবে, কিন্তু এটি কি অন্য কোনো কিছু মিন করে যে যুদ্ধাপরাধের শুনেন, সংগঠনকে? জি। মিন তো করে। আপনি দেখবেন এই যে জুলাই যোদ্ধা, জুলাই আমরা দেখেছি, আমরা যখন ওই যে সংস্কার কমিশনে বসেছি আমরা দেখেছি মুক্তিযুদ্ধটাকে খাটো করে বাইপাস করে ডিলিট করে একটা ওনারা মেটিকুলাস ডিলিট সামনে দিকে এগোতে চাইছে, যার কারণে আমরা সংস্কার কমিশনে সই করিনি। আমরা বেশ কয়েকটি দল আমরা সম্মতি হই নাই। এই যে আন্দোলনের কর্মী বীর, তাই না? আমরা আমরা তো এই বাংলাদেশটা তো আন্দোলন সংগ্রামের দেশ। এটা 52 সাল থেকে শুরু হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, তাই না? যেহেতু সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছে তার কারণে তাদেরকে মুক্তিযুদ্ধ বলা হয়। এখানটায় এই যে জুলাই যোদ্ধা, তাহলে কি ওনারা কি সশস্ত্র, এই যে কথা আসবে তো, জুলাই যোদ্ধা যদি ওনারা হন, তাহলে কি এই যে গুলিগালা বোথ সাইড এগুলি কি ওনারা করছেন? আচ্ছা, যদি করে থাকেন তাহলে তো এটা তো অন্যায় করছেন। গণ আন্দোলনের বিষয়টাই অস্ত্রের বিরুদ্ধে নিরস্ত্র সংগ্রাম, এটাই পৃথিবীতে হয়ে আসছে। আজকে মুক্তিযুদ্ধটাকে খাটো করার জন্য ওনারা মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই যোদ্ধা নিজে ঘোষণা করছেন, এক। দ্বিতীয় কথা, ইউনূস সাহেব এগুলোকে প্রশ্রয় দিয়েছেন। এবং দেখেন ভাতার ক্ষেত্রে 20,000 টাকা ভাতা, ওরা 20,000 টাকা ভাতা করছে। মূলত মুক্তিযুদ্ধটাকে কাউন্টার করার জন্য এখানটায় পাকিস্তানি ভাবধারাটাকে নতুন করে, নতুন স্লোগানে, নতুন মোড়কে এখানটায় প্লেস করার জন্য তারা এই কাজটা করছে। অথচ এই আন্দোলনে আপনি জানেন যে শুধুমাত্র ওই জামাত শিবিরই ছিল না। জামাত শিবির তো ছিল ঘাপটি মারে আওয়ামী লীগের সঙ্গে গুপ্ত হিসাবে, জামাত ছিল প্রকাশ্যে, তাও বিএনপি ছত্রছায়ায়। ফলে হুম। আজকে এই এই ফোর্সটা এখানটায় মূলত আন্দোলনের যে চরিত্রটা, সেই চরিত্রটাকে বদলায় দিয়ে ওনারা একটা মনে করছে এটা 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 একটা মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন সংগ্রাম। এবং এই কারণে ওরা এই জুলাই যোদ্ধা বলছে, ভাতার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে ব্যবহার করতেছে, সামগ্রিক বিষয়ে এই কাজগুলি করতেছে। এবং বিএনপির পক্ষ থেকে যদিও বলা হয়, বলতেছে ওনারা ইলেকশন আগে ব্যবহার করছে, আমরা মুক্তিযুদ্ধের দল, মাঝে মধ্যে পার্লামেন্ট বিতর্ক করে, কিন্তু মুক্তিযুদ্ধের মূল এসেন্স বিএনপি ধারণ করে কিনা এই বিষয়ে $1 বিলিয়ন প্রশ্ন আছে। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে কতগুলো জিনিস
তারা এগুলি যেগুলি করলো ইউনূস সাহেব, সেগুলি বিএনপি তার রাজনৈতিক কি বলা যায় বিবেচনার মধ্যে আনে নাই সামগ্রিক বিষয় মিলে। যেমন ধরেন যে এখানটা কথা হচ্ছে বাংলাদেশে আপনার এখানটায় অনেক লড়াই হয়েছে, ভবিষ্যতে অত লড়াই হবে, বিদেশিদের বিরুদ্ধে লড়াই করতে হতে পারে, যুদ্ধ করতে হতে পারে। আজকে এই যে এখানটায় বদিউল আলম সাহেব, বদিউজ্জামান, উনি যে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, উনি বলেছেন যে এত জায়গা থাকতে কেন ওইখানটা একটা জাদুঘর করতে হবে, কি কারণ? ওইখানটায় ওই যে প্রধানমন্ত্রীর বাসভবনে, তাই না, কেন জাদুঘর করতে হবে ওইখানে? আজকে গোটা বাংলাদেশের ইতিহাসটাকে, বাংলাদেশের মানুষের সংগ্রামটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই জুলাই করে বড় দেখানোর প্রবণতার মধ্যেই কিন্তু আমাদের কি বলা যায় যে মানে দেশ জাতির মধ্যে সংকটটা এখন ঘনীভূত হচ্ছে দিন দিন, যার কারণে জুলাইকে নিয়েও কিছু বাজে কথা হচ্ছে, যেগুলো আমরা প্রশ্রয় দেই না, আমরা চাই না এই কথাগুলি হোক। ফলে আমি আশা করব আন্দোলনকারী সমস্ত শক্তিসমূহ এখানটায় নিজেদেরও একটা সেন্সে আসতে হবে যে আমরা আন্দোলনটা করেছিলাম কি কারণে। ওটা নিয়ে শুরু হওয়ার পরে একটা ইললিগাল রুল বা জোর করে ক্ষমতায় থাকার যে প্রবণতার বিরুদ্ধে সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এবং যারা ছিলেন তারা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন, ভালো কথা, ভেরি গুড। কিন্তু এটাকে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা যে হচ্ছে, এটা পরিষ্কার পরিষ্কার। এবং যার কারণে বর্তমান সময়ে এই সরকার, বিএনপি সরকার, এই বিষয়গুলি যদি পুঙ্খানুপুঙ্খ খেয়াল না করেন, তাহলে এই দেশটা বিএনপি যত চেষ্টাই করুক না কেন, এটা বিএনপি রাজনীতিতে এটাকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কারণ বিএনপি জামাত একই ধারার রাজনীতি, একই সঙ্গে গলাগলি করে বহুদিন রাজনীতি করছেন। ফলে আজকে যতই পার্লামেন্টে দেখানোর চেষ্টা করেন সরকারি দল বিরোধী দল, কিন্তু ইন এ গ্রস টোটাল তারা মূলত একই এসেন্স ধারণ করলে বাংলাদেশটা সংকটের মধ্যে পড়বে। আজকে এটার সুযোগে বাংলাদেশে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে যেগুলি আগে ছিল না, এর অনেক অবাস্তব অবাস্তব কথা বলছে, আমি সেগুলি এখানে বলতে চাই না। জনগণ বুঝে কোনটা অবাস্তব কোনটা বাস্তব। এই যে আপনি দেখেন সারা দেশে একটা ইন্ডিয়া দখল করে নিচ্ছে ব্রহ্মপুর থেকে, ওইটা এটা কারা? এটা পাকিস্তানের পেতাত্রা এজেন্টরা এটা করতেছে। এই যে দখল করে নিচ্ছে, এটা তো ইন্ডিয়া তো একদিন তো দখল করতে চায় নাই, বরঞ্চ শেখ হাসিনাকে অনেক ত্রুটি থাকার পর আমি বলবো বর্ডারের আমাদের সীমান্ত চুক্তিটা পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, 1 ইঞ্চি জমি ঠেলাঠেলি করার সুযোগ নাই। আমাদের সমুদ্র সীমার চুক্তি সম্পন্ন হয়েছে ভারতের সঙ্গে এবং মিয়ানমারের সঙ্গে। ফলে এই কথা বলে লাভ নাই যে দেশটাকে ইন্ডিয়া তুলে দিয়েছে। আজকে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি যে পাকিস্তানের যে শুরু থেকে যেটা ছিল, সেই রাজনীতিটাই নতুন করে এখানে বাংলাদেশে নতুন প্রজন্মের পাকিস্তানি এজেন্ডা এই রাজনীতি করতেছে, অ্যান্টি ইন্ডিয়া দেখায় আজকে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করে মূলত এখানটা তারা রাজনীতি ফায়দা হাসিল করতে চায়। এবং যেটার সুযোগে ওই যে আমেরিকা এখানটায় নর্তন প্রদন করলো, নাচাক দখল করলো। আর আজকে আমেরিকা এটা করে যে আমেরিকা বুঝাতে চায় যে তোমাদেরকে ইন্ডিয়া তো নিয়ে নিবে, ওই জন্য আমার দরকার। আর ওটা ইন্ডিয়া তো 71 সালেই নেয় নাই ইন্ডিয়া, এরপর আপনি তারপর তখন তো নেয় নাই। আজকে এই কথা বলে মূলত বাংলাদেশের মানুষকে ভয়ে ভীত করে, ভয়ে সন্ত্রস্ত করে আমেরিকা তার স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশে সেই যে কি বলা যায় বাংলাদেশের ঘাঁটি করতে চায়, আসতে চায়, পূর্বাঞ্চল ডিস্টার্ব করতে চায়, চীনকে কন্ট্রোল করতে চায়, এই বিভিন্ন ডিজাইন এখানটা আছে। আজকে সেটার পরিস্ফুট মানে সেটার লক্ষণগুলি হচ্ছে এইগুলি, এখানকার অ্যান্টি ইন্ডিয়ান জিকির তোলা, এখানটায় আমেরিকার এখানটায় জাতীয় দিবস আমাদের সংসদে পাশ করা, তাই না, এবং এই মানে এইগুলি করতেছে আর কি। এর থেকে আপনি বাংলাদেশ গভর্নমেন্ট না করে বাংলাদেশ গভর্নমেন্ট নিজেরাই খুব ঘটা করে সালাউদ্দিন সাহেবরা যদি এটা দিবস পালন করতেন, আমেরিকার এখানে প্রজাতন্ত্র দিবস বা জাতীয় দিবস পালন করতেন, তাও বোধ হয় বাণিজ্য বাঁচত আমাদের। কিন্তু সংসদ ভবনের সামনে নিয়ে যাওয়া কোনো ক্রমে ঠিক করে নাই, কেন করছে এটা আমি বুঝি না। নিজে একজন মুক্তিযোদ্ধা, এবং এই যে আন্দোলনটি হলো 24শে আগস্ট বা জুলাই, সেই আন্দোলনেও আপনারা তৎকালীন সরকারের বিরুদ্ধেই আপনাদের ভয়েসটা রেজ করেছেন বা আন্দোলনের প্রতি একটা সমর্থন ছিল। দুটো মিলিয়ে আপনার উত্তরটা চাচ্ছি এই জায়গাতে, যেটি আপনি এর মধ্যে স্পর্শ করেছেন। এই যে জুলাই যোদ্ধা, শহীদ, তাদের নামে জাদুঘর, সব ইচ্ছা যা ইচ্ছা করুক, আমাদের কোনো আপত্তি নেই তাদেরকে সম্মান জানানোর জন্য। অবশ্যই যারা ক্রস ফায়ারে পড়ে যা নিহত হয়েছেন, আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সবকিছুই এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কেন করতে হবে? অন্য কোনো মন্ত্রণালয় ছিল না? নাকি এটি মেটিকুলাস ডিজাইনের অংশ না, আপনার হিসেবেই? দৃষ্টিভঙ্গি তো পরিষ্কার, মুক্তিযুদ্ধটাকে মেলায়ন করে দিয়ে এটাকে হাইলাইট করতে চায়।
মুক্তিযুদ্ধ সম্পর্কে দেখবেন, ওদের যারা দালাল আছে, পড়ে আছে, যারা যারা বলে যে 71 মুক্তিযুদ্ধ না, ইন্ডিয়া ষড়যন্ত্র করে, শেখ মুজিব ষড়যন্ত্র করে দেশটাকে ভাগ করছে, এই কথা যারা বলে, তাই না, এটা তাদের এই ব্লু প্রিন্ট হিসেবে এই কাজগুলি হচ্ছে। একটা গ্রুপ তো এটা সমানে ক্যাম্পেইন করতেছে। 71 কোনো মুক্তিযুদ্ধ হয়নি, ভারতের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে দেশটা ভাগ হয়েছে। এই দেশটা ভাগ হয়েছে, পাকিস্তান ভাগ হয়েছে, এই তথ্য যারা দেয় এটা তাদের এই উদ্যোগ প্ররোচনা। আমি এই জায়গাটায় বিএনপি কে বলতেছি যে যদি সত্যি সত্যি আপনারা জিয়াকে মুক্তিযুদ্ধের ঘোষক মনে করেন, জিয়া মুক্তিযুদ্ধের দল মনে করতেন না, তাহলে আপনাদের এই জায়গাটা, আপনাদের দৃষ্টিভঙ্গি, চোখ কান খোলা খোলা করা উচিত। যদি চোখ কান খোলা রাখেন তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে এই এই কাজগুলির অবশ্যই সংঘাত হবে, এবং সেই সংঘর্ষের ফলে বাংলাদেশে সত্যিকার অর্থে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামটাকে ব্যবহার করে যেটা করেছে, নিশ্চয়ই আপনারা সেটা করবেন না। এবং বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সে মুক্তিযুদ্ধের যে অপরিত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে পারবে। আমার শেষ একটি বিষয় জানতে চাওয়া, সেটি হচ্ছে যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে একেবারে ডেফিনেট করে দিন তারিখ, মানে মোটামুটি টাইম ফ্রেম উল্লেখ করে যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন এই বছরের। আহ সরকারের পক্ষ থেকে তো ওয়েলকাম জানানো উচিত, যেহেতু তাকে বিচার মুখোমুখি করতে চাই এখন যারা স্টেক হোল্ডার আছে রাজনীতিতে, বিরোধী দল, জামাত কিংবা এনসিপি, আর সরকার তো আছেই। সরকারের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের স্ট্রেট কোনো মন্তব্য দেখলাম না। হ্যাঁ, তিনি যদি ফিরে আসেন তাহলে আমরা আহ আহ, তার জন্য সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করছি, তাকে ট্রাভেল পাস দিচ্ছি বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে যা যা বলা দরকার কিছুই এখনো শুনতে পাইনি। শুধুমাত্র চিফ প্রসিকিউটর বলেছেন ট্রাইব্যুনালে যে তার ফিরে আসতে কোনো বাধা নেই। কেন সরকার থেকে স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না? আর পাশাপাশি শেখ হাসিনা আদৌ ফিরে আসবেন কিনা, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে? আসলে সরকার জানে কিনা জানে না, দেশবাসীও আমরাও জানি না। একটা হচ্ছে যে বিগত সরকারের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিদেশে গেছেন, তখন তো এই কথাটা তো আসছে ইন্টারিম সরকারের আমলেই, যে উনি রিজাইন করেন নাই, রিজাইন করতে পাওয়া যায়নি, এই কথাগুলি তো আসছে। ফলে উনি যে ইন্ডিয়ায় গেলেন, এটা একটা আমার কাছে মনে হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার একটা অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে উনি গেছেন। এটা আমার ধারণা। বর্তমান সরকার, ইভেন ইউনিট সরকার এটা জানার কথা না, কি অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে উনি গেছেন। হয়তো সেটা ওয়াকার সাহেব জানলে জানতে পারেন, বা আর্মি জানলে জানতে পারেন। তাহলে যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে উনি গেছেন বা ওনাকে নিয়ে দেওয়া হয়েছে জায়গায়, হ্যাঁ, সেটা কি ছিল সেটা আমরা জানি না। তাহলে উনি যে বলছেন আসবেন, উনি নিশ্চয়ই তাহলে কোনো অ্যারেঞ্জমেন্টের কথা উনি বলছেন। এটা সম্পর্কে কমেন্ট করা খুব ডিফিকাল্ট। তবে আমি মনে করি প্রধানমন্ত্রী হিসাবে উনি ছিলেন দেশের, ওনার রায় হয়েছে, ওনার দেশে এসে ফেস করা উচিত, দেশ ফেস করা উচিত। কারণ ওনার অসংখ্য কর্মী সাথী দলের এখনো নানা নির্যাতনের শিকার হচ্ছে। ফলে উনি বিদেশে থেকে এসব না বলে দেশে এসে ওনার এই মামলা ফেস করা উচিত, এটা মনে করি আমি। যদিও আমার শেষ প্রশ্ন ছিল যেটি করলাম আমি, তারপরেও আপনি যে মন্তব্যটি করলেন সেই জায়গা থেকে আরেকটি সম্পূরক প্রশ্ন দাঁড়িয়েই যায়। যদি যুক্তরাষ্ট্র এবং ভারতের যৌথ অ্যারেঞ্জমেন্টে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে থাকেন, তাহলে আমরা তো আবার এটাও জানি, মানে অনেকে বলছেন, বিশেষজ্ঞদের অনেকে, বা ফরাদ মজহর তিনিও বলছেন যে যে আন্দোলনটি হয়েছে সেটির মাধ্যমে রিজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র এখন ক্ষমতা রয়েছে। তাহলে আপনি আপনার অভিজ্ঞতা থেকে একটা সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করলেন যে যুক্তরাষ্ট্র এবং ভারতের অ্যারেঞ্জমেন্টেই শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। এটির কি অন্য কোনো হিসেব আছে আপনার কাছে? না, আমার কাছে এখনো কোনো আমার অন্য আমার হিসাব আমি নেই। সবসময় মনে করি যে যে ডিপ স্টেটের খেলাও আছে, এটা অবধারিত, এটা আমরা সবাই সবাই জানি। এখন মার্কিন সরকার আর ডিপ স্টেট তো আলাদা, একেবারে সবসময় এক থাকবে তা নিশ্চয়ই না। সেই রাইট। জায়গা থেকে তো প্রশ্ন। শুনেন, এখানটায় প্র্যাকটিক্যালি একটা কথা বলি আপনাকে। আমি জেলখানায় শুনছিলাম এটা, আমি আমি কোনো ডকুমেন্ট করি নাই, যে যখন জি। 47 যখন দেশটা ভাগ হয়, তখন হ্যারি হুম ট্রুম্যান হুম। আমেরিকার প্রেসিডেন্ট লর্ড মাউন্টব্যাটেন বলছিল যে তোমরা যে ভারত ছেড়ে আসতেছ, আমাদের জন্য কি রেখে আসলা। তখন লর্ড আচ্ছা মাউন্টব্যাটেন এই ম্যাপটা দেখিয়েছিল পূর্ব পাকিস্তান, যে এইটুকু তোমার জন্য রেখে আসতেছে। যে আমেরিকার, আচ্ছা। তাহলে আমেরিকার তো প্ল্যান তো ধরেন 71 সালে মাইর খেয়েছে এই জায়গায়, তাই না? কিন্তু তারপরে তো সে হাল ছাড়ে নাই, সে তার হুম হুম। পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে। জানেন না ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে। তো পৃথিবীও আগাচ্ছে, আমেরিকার মাতবরি আগের মতো থাকবে কিনা, এটাও একটা প্রশ্নের সম্মুখীন। তো সব দিক মিলিয়ে এসব বিষয়ে কথা বলার এখনো আসেনি। তবে আমি মনে করি যেটা আমাদের জাতি হিসাবে আমাদের কারোর সঙ্গে বিশেষ কোনো চুক্তিতে জড়ানো উচিত না, সে যেই হোক, সেটা ভারত হোক, সেটা দিল্লি হোক, সেটা আমেরিকা হোক, সেটা চায়না হোক, কারোর সঙ্গে না। আমরা একটা দেশ,
আমাদের দেশটা ছোট হলো, পৃথিবীতে বাংলা নামের বাঙালির একটা দেশ। এই দেশ অনেক ত্যাগ তিতিক্ষার পর, সংগ্রামের পর, শহীদের পর এই দেশটা এসছে। আমরা সেই দেশটা পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল থাকুক, কারো 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 নেওটা না হোক, কারো গুটি না হোক, আমরা সেটাই চাই। আমার বিশ্বাস বাংলাদেশের রাজনীতিটা সেই লক্ষ্যেই প্রবাহিত হওয়া উচিত। আমরা সেটাই চাই, আমরা সেটাই চাই, এবং নিশ্চয়ই আপনাদের মতন যে কজন মুক্তিযোদ্ধা এখনো আমাদের মাঝে আছেন, তাদের যে উর্বর চিন্তা চেতনা, সেই ধারায় অন্তত বাংলাদেশ এগিয়ে যাক, এটুকুই আমাদের চাওয়া। আপনি ভালো থাকবেন, নাজমুল হক প্রধান।